আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ভারতকে কিন্তু মাঝে মাঝে শেখ হাসিনা মেসেজ দিয়েছেন যে ভাই আপনি আমাকে সাথে ভালো সম্পর্ক না করলে আমি চায়নার সাথে কানেক্ট করবো। ভারত কিন্তু সবসময়ই চেষ্টা করেছে যে তার সুবিধাটা, সর্বোচ্চ সুবিধাটা যাতে বাংলাদেশ থেকে পায়। এটা ভারত না, প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রই চায় তার প্রতিবেশী রাষ্ট্র থেকে ভালো সুবিধা নেওয়ার। ভারতের সবচেয়ে বড় বিষয় যেটা আমি আপনাকে বলি, বাংলাদেশের সাথে ভারতের যেই সীমান্ত রেখা বা বর্ডার, ভারতের অন্য কোনো দেশের সাথে এই বর্ডার নেই। সবচেয়ে দীর্ঘ বর্ডারই হচ্ছে বাংলাদেশের সাথে। এবং এই বর্ডার নিয়ন্ত্রণ করতে ভারতের যে পরিমাণ বিডিআর এবং যে পরিমাণ প্রশাসনিক কর্মকর্তা প্রয়োজন হয়, সেটা ভারতের অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রয়োজন হয় না। আপনি এমন একটা দেশকে নিয়ে ভাবছেন যে দেশটা চতুর্দিক দিয়ে হচ্ছে ভারত, তিনটা দিক দিয়ে ভারত বর্ডার নিয়ন্ত্রণ করছে। এবং এই বর্ডারের ম্যাক্সিমাম, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম, এবং এই বর্ডার এলাকার মানুষগুলো হচ্ছে অন্য রিলিজিয়াসের। স্বভাবতই ভারত সবসময় আতঙ্কে থাকে এই দেশটাকে নিয়ে, যে এই দেশটা যদি কোনো সময় মৌলবাদী বা কোনো ধরনের ব্যাড সিচুয়েশনে তৈরি হয়, এটার ইম্প্যাক্ট ভারত সরাসরি পেয়ে যাবে, কারণ ভারতের প্রত্যেকটা রাজ্যের সাথে বাংলাদেশের কানেকশন। তো ভারতের জন্য বাংলাদেশ সবসময় গুরুত্বপূর্ণ ছিল, এবং ভারত চেয়েছে সবসময় বাংলাদেশে যে সরকারই আসুক সেই সরকার যাতে তাদের কথা শোনে, তাদের সুবিধাটা দেয়। এটা নট অনলি শেখ হাসিনা, এটা সবসময় ভারত তার সুবিধাটা নেওয়ার চেষ্টা করেছে। না না, যে সুবিধা সবসময় নেওয়ার চেষ্টা করা এক জিনিস, কিন্তু আমার নিজেকে বিকিয়ে দেওয়া তো আরেক জিনিস, তাই না? ভারত, বিষয়টা হচ্ছে কি, দেখ আমি আমি আপনাকে বলি, একটা শেষ কথা করি। বলে দেই। হ্যাঁ আমার আপনার কথার চেয়ে বড় কথা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী তো নিজেই বলে গেছেন আমি যা ভারতকে দিয়েছি তা ভারত কোনোদিনই ভুলবে না। হ্যাঁ, কিন্তু ভারত ভুলবে না, ভুলবে না বলেই তো এখন ভারত আমাদের সাথে যে আচরণটা করছে, আমরা কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতকে, বন্ধু হিসেবে ভারতকে কিন্তু আমরা দেখছি, কিন্তু ভারত কিন্তু সে জায়গাটা নিতে পারছে না। কারণ ভারত একমাত্র হাসিনাকেই তাদের আপন ভেবেছে, আওয়ামী লীগকে আপন ভেবেছে, আর কাউকে আপন ভাবতে পারে না। আচ্ছা, এই প্রসঙ্গটা আমরা বাদ দিই। আপনার কাছে ওই যে প্রশ্নটা করেছিলাম যে আয়না ঘরের যে ব্যাপারটা, ওটা হম। সম্বন্ধে আপনার অভিমত কি? কি দেখলেন আয়নাঘর আচ্ছা, সম্বন্ধে? আচ্ছা, আয়নাঘর তখন ছিল, এখন আছে কিনা সেই বিষয়ে আমরা কাজ করছি। এখন কোন আয়নাঘর হচ্ছে কিনা, এখন আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গুম হচ্ছে কিনা, আওয়ামী লীগের কোন নেতা কর্মী গুমের শিকার হচ্ছে কিনা, এরকম কোনো কিছু কিন্তু আমরা আক্ষরিক করতে দেখছি না। বা কেউ গুম হয়ে গেছে, কেউ নাই হয়ে গেছে, এরকম কোনো কিছু আমরা দেখছি না কিন্তু। আসলে আয়নাগর যেটা আমরা দেখেছি, শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনার জন্য, খুবই অবাক করা বিষয় আসলে। এত মানে মর্মান্তিক, মানে এত নিষ্ঠুরতম একটা শাসন কার্য চালিয়ে গিয়েছেন, এবং দেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাদের তিনি ব্যবহার করেছেন তার এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। খুবই নিকৃষ্টতম ভাবে তিনি সেই কাজটি করে গিয়েছেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে তিনি ভঙ্গুর করে ফেলেছিলেন, যার ফলশ্রুতিতে তার নিজের সেফটিটাও পর্যন্ত সে কিন্তু এট দ্য লাস্ট টাইম সে রাখতে পারে নাই, এবং সে বাধ্য হয়েছে মাত্র 45 মিনিটের মানে একটা, জাস্ট 45 মিনিটের একটা সুযোগ সে পেয়েছে। তো বলা যায় যে আসলে ক্ষমতার লোভ বা ক্ষমতায় থেকে যাওয়ার, আঁকড়ে ধরে রাখার যে পাগলামিটা ছিল শেখ হাসিনার মধ্যে, মানে উনি নিজেকে আসলে অনেক বেশি অহংকারী। আল্লাহ তাআলা বলছেন যে আপনি অহংকারী হয়েন না, কারণ পৃথিবীর কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই। আমি কুন বললে ফায়াকুন হতে বেশি সময় লাগবে না। ওনার অহংকারটা এত অতিমাত্রায় বেড়ে গিয়েছিল, যা এবং জাহিলিয়াতি ভাবে কিন্তু উনি দেশটা পরিচালনা করেছেন। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আপনি আয়নাগরের কথা বলছেন, একটা আয়নাগর ছাড়াও অনেক আয়নাগর হয়ে বেঁচে ছিল, যারা নিজে আত্মগোপনে ছিল। আমি বিএনপির অনেক নেতাকে চিনি যারা দীর্ঘ 14 বছর ধরে তার বাবা তার মেয়েটাকে দেখে নাই। একটা মেয়েকে 14 বছর আগে বাসায় রেখে গেছে, সে মেয়েকে দেখতে আসার সাহস পায় নাই। 14 বছর ধরে সে আত্মগোপনে ছিল, সে অন্য আরেকটা জেলা, অন্য আরেকটা অজপাড়াগে গ্রামে পড়েছিল, সে লুকিয়েছিল, সে আত্মগোপনে থেকেছে 14 বছর। থেকে সে অন্য জায়গায় থেকেছে, অন্যভাবে বেড়ে উঠেছে, এবং অন্যভাবে রাজনীতিটা করার চেষ্টা করেছে। এরকম এরকম নেতাকর্মীও কিন্তু আমরা পেয়েছি বিএনপির মধ্যে, যারা আসতে পারেনি। এমনও হয়েছে যারা 14 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক মামলায় তারা কারাবন্দী ছিল, যাদের কোনো ধরনের আসলে মানে কি বলে এটাকে, জুডিশিয়ালি বিচার ব্যবস্থা এতটা পরিমাণে নিয়ন্ত্রিত ছিল যে তারা আসলে জামিন পর্যন্ত পায় নাই। আপনি এই আয়নাগরের ব্যাখ্যাটা কিভাবে দিবেন তাহলে?
ওইটাতে তো একটা নিশ্চয়তা ছিলই। আর এখানে হচ্ছে মানে হাজবেন্ড তার ওয়াইফকে দেখছে না, বাবা তার মেয়ের সাথে দেখা করতে পারছে না, এবং তার বাবা তাকে রেখে গেছিল 14 বছর আগে একটা মেয়েকে, সেই মেয়েকে সে 14 বছর পরে আইসা দেখতে পাচ্ছে, মানে এই বিপ্লবের পরে। এরকম যে ঘটনাগুলো ঘটেছে, কেউ কেউ দেশের মধ্যে আত্মগোপন করেছে, মানে না, ভারতের পক্ষে আপনার কি যোগাযোগ একটা করে নাই। জিনিস মনে হয় না, যে এই যে একটা ফ্যাসিস্ট সরকার পুরা প্রশাসনটাকে নিজের কাজে ব্যবহার করে তারপরে এই যে তার একটা পতন ঘটলো, এটা তো ইতিহাসই বলে যে পতন ঘটবেই, প্রকৃতির বিচার দুনিয়াতেই হয়। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কি আসলে একটা কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিল কিনা 81 সালে, যে সে এসে দেশটাকে এরকম একটা ছাড়কার করে দিয়ে চলে যাবে? কারণ তার একটা প্রকৃত উদাহরণ হলো এই যে লাস্ট যে ইলেকশনটা সে 24-এ করলো, আমি ডামি হম। যে ইলেকশনটা, এটা তো সে আওয়ামী লীগও ভেঙে দিয়ে গেল।